আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হেলথ এন্ড পিওর ওয়েলনেস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা পূর্বের মতোই পূর্ব ঘোষিত মেডিসিন বেছে নিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এবং এটার যথাযথ প্রয়োগ সম্বন্ধে অনেকেই জানে না। আবার অনেক বিতর্কও আছে যে ব্যাসিলিনামটা কি জিনিস, টিউবারকুলারটা কি জিনিস। তো এই বিষয়টা আজকে আমাদের মাঝে আলোচনা করবে। তার আগে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি, তাহলে একটু ভালো হয়। মানে যখন ছাত্র ছিলাম তখন এক শিক্ষক আমাদের এই ব্যাসিলিনামটাকে যখন পড়াচ্ছিল তখন আমাদেরকে বলেছিল যে 80% যদি মিল খায় লক্ষণ তাহলে পরে এই ব্যাসিলিনামকে দিবেন। যদি না দেন, যদি এই ক্ষেত্রে কম লক্ষণ ভিত্তিক ভাবে যদি ওষুধ দেন তাহলে পরে এটা খুবই মারাত্মক ভাবে আক্রান্ত করবে বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। তো এই যে 80%-এর একটা ভয়, এই ভয়ের কারণে আমি ব্যক্তিগতভাবে বলতে পারেন আজ থেকে 4-5 বছর আগে পর্যন্ত আমি ব্যাসিলিনামটাকেই করতাম না এবং ব্যাসিলিনটাকেও ব্যবহার করতাম না। তো যাই হোক, আমি আজ একটা হয়তো উপলব্ধি করতে পারি যে ব্যাসিলিনামটা সম্বন্ধে হয়তো সেই শিক্ষকও খুব একটা ভালো ধারণা ছিল না, বিধায় এই ধরনের কথাবার্তা বলেছে। তো আমাদের এই যে যত আপনাদের হচ্ছে ভুল তথ্য আছে বা অজানা কিছু আছে, অনেক তর্ক বিতর্ক আছে। তো যাই হোক, এই বিষয়টা আশাবাদী আমি আজকে আমিনুল ভাই সুন্দরভাবে পরিষ্কার করবে। তো আজকের আমাদের এই ব্যাসিলিনাম সম্বন্ধে আলোচনা করবে আমাদের আমিনুল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আবারও স্বাগতম হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবারের পক্ষ থেকে। আজকে আমাদের পূর্বঘোষিত মেডিসিন ছিল ব্যাসিলিনাম। ব্যাসিলিনাম নিয়ে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে দু একটা কথা বলবো। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। এখন আমরা জানি ব্যাসিলিনাম ডাক্তার বার্নেট কর্তৃক পরীক্ষিত একটি মেডিসিন। এই ক্ষেত্রে আমি ডাক্তারের বার্নেটের জীবনীর দিকে যাব না, শুধুমাত্র দুই একটা শব্দ তার ক্ষেত্রে আমি বলতে চাই। সেটা হচ্ছে, তিনি যখন জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছিলেন, অন্তিম অবস্থায় অসুস্থ হওয়ার পর মেডিকেলে ভর্তি হন, তখন মেডিকেলের বাইরে সাধারণ জনগণের অনেক ভিড় ছিল। যে ভিড় সামলানো মেডিকেল কর্তৃপক্ষের জন্য অনেক কষ্টসাধ্য হচ্ছিল। এই ভিড়টা আসলে কেন ছিল? তাদের এই ভিড়টা হচ্ছে এই জন্যে, এই ব্যক্তিগুলো হচ্ছে অন্য কেউ না, ডাক্তার বার্নেটের রোগীগুলা। তারা বাইরে আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে এই বলে যে ইনি যদি মারা যায় তাহলে আমাদের কি হবে। তো এইটা হচ্ছে ডাক্তার বার্নেটের জীবনের একটা অংশ বললাম আর কি। তো একটা মানুষ কতটুকু সফল হলে, চিকিৎসক হিসেবে কতটুকু সফল হলে সাধারণ মানুষ, রোগী তার জন্য এরকম আর্তনাদ করতে পারে। তো সেই মহান ব্যক্তির মেডিসিন ব্যাসিলিনাম। এখানে আব্দুল মোতালেব ভাই আগে একটা সুন্দর কথা বলছে। আমরা সবসময় এরকম পড়ে আসছি বা এরকম জানা আসছি বা এরকম শুনে আসছি যে ব্যাসিলিনাম টিউবারকুলিনাম একই মেডিসিন, একই কথা, একই রকম কথা। এই কথাটা আসলে 100% ভুল কথা। কারণ দুইটার উৎস যেহেতু আকাশ পাতাল তফাৎ, সেহেতু দুইটার ওষুধের লক্ষণও এক নয়, অবশ্যই আলাদা। আমরা আমাদের আজকের টপিক হচ্ছে ব্যাসিলিনাম। তো ব্যাসিলিনাম হচ্ছে যক্ষাক্রান্ত ফুসফুসের জার্ম থেকে, টিউবারকুলার যে টিবির জার্ম থেকে তৈরি হচ্ছে আমাদের এই ব্যাসিলিনাম। আমরা যে জার্মটাকে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি,
এটা দেখতে অনেক সুন্দর হলেও আসলে জিনিসটা খুব সুন্দর না, এটা মানুষের জন্য খুব কল্যাণকর বা সুখকর জিনিস নয়। যদিও এটা দেখতে সুন্দর, দেখতে আমি আমি যখন প্রথম এটাকে মানে ক্রিয়েট করলাম, তখন আমার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আসলে এর কার্যকারিতা এর চেহারার মতো না, এত সুন্দর না। যা হোক, এখন আমরা এই নেক্সট ধাপে চলে যাব। আজকের আলোচনার ধরন প্রতিদিনই একটু আলাদা হয়, আজকেরটাও তার ব্যতিক্রম নয়। আপনারা আলোচনার শেষে বা যে কোনো সময় আমাকে জানাবেন যে আলোচনার যে ধরনটা সেটা ঠিক ছিল কিনা, অথবা কোন ধরনটা সবচেয়ে বেশি ভালো ছিল। আমাদেরকে জানালে আমাদের হচ্ছে মানে ভবিষ্যৎ পথ চলা সহজ হয়। তো আমাদের ব্যাসিলিনাম, এখন আমরা যাব ব্যাসিলিনামের হচ্ছে রোগী দেখতে কেমন হয়। ব্যাসিলিনামের শিশুরা সাধারণত এমনটা হয়, আর যারা অ্যাডাল্ট তারা এমনটা হয়। তো এই ধরনটা আমরা একটু বিস্তৃত আলোচনা করি ধরনটা নিয়ে। স্বাস্থ্য এবং বুক শীর্ণ, এটা হচ্ছে শীর্ণতা হচ্ছে ট্রিপল+। আর কখনো কখনো স্বাস্থ্যবানও দেখা যেতে পারে, সেটার সংখ্যা অবশ্যই কম। ধরা যাক 90%ই হচ্ছে 90%-এর ওপরে হচ্ছে স্বাস্থ্য ক্ষীণ হবে। তো 10%-এর নিচে সম্ভাবনা আছে স্বাস্থ্য মোটাও কোনো সময় হতে পারে। সাধারণত এরা খাটো হয়, পেটটা একটু বড় হয়, গায়ের রং একটু ফর্সা ধরনের হয়, মুখমণ্ডল ফ্যাকাশে, এটা ট্রিপল+, মানে অনেক ফ্যাকাশে হয়। এদের চুল সাধারণত কালো, চোখের মনি কালো, চোখের যে ভ্রু আছে এই ভ্রুটা সাধারণত অনেক সময় আমরা জোড়া ভ্রু দেখতে পাবো। এদের চোখের পাতাগুলো একটু মোটা মোটা, ঠোঁটগুলো একটু মোটা মোটা, এবং বুকের মাঝখানে একটু নিচু, দেখতে অনেকটা বয়স্ক মানুষের মতো দেখায়। বয়সের তুলনায় এদেরকে একটু বেশি বয়স্ক মনে হয়। আমার একটু ঠান্ডা লাগার সমস্যা আছে, তো আমার কথা যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই সাথে সাথে আমাকে জানাবেন। আর একটু কষ্ট হবে আপনাদের আমার কথা বুঝতে হয়তো বা, সেই ক্ষেত্রে একটু কষ্ট করে নিয়ে না আজকে, আর খুব সমস্যা হলে আমাকে জানাবেন। তো আমরা কথা বলছিলাম এর আকৃতি কেমন হবে। আমরা যদি আরেকবার শিশুর আকৃতিটা দেখে আসি, বাচ্চারা সাধারণত এইরকম হয়। এই মানুষগুলো যখন অ্যাডাল্ট হয় তখন এইরকম হয়। আমার যে বর্ণিত যে লক্ষণগুলা, সেই লক্ষণগুলা এই মানুষের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আছে এই ছবির ভিতরে আর কি। আচ্ছা, আমরা এখন দেখতে কেমন হয় এটা বুঝলাম, নেক্সট ধাপে চলে যাই। এর হচ্ছে জিভ কেমন হবে। সাধারণত ক্রনিক নয়, এইরকম পেশেন্টের জিভ ফাটা ফাটা হয় না, তবে লাল হয়। আর যারা ক্রনিক পেশেন্ট তাদের জিভের সম্ভাবনা আছে, বেশিরভাগ সম্ভাবনা আছে এই খাস কাটা হবে, মানচিত্রের মতো দাগ কাটা হবে। আমরা যদি আরেকটা জিভ দেখি, এই যে এমনটা জিভ হবে। জিভগুলো মনে হচ্ছে হয়তোবা মরুভূমিতে পানি না পাওয়ার কারণে যেরকম মাটি ফেটে যায় সেরকম, বা মানচিত্র যেমন ভাবে দেখা যায় তেমন দেখা যাচ্ছে আমাদের এই জিভগুলা। তো এটা হচ্ছে আমাদের জিভের ধরন। জিভগুলো আমরা কেমন দেখতে পাবো। লাল ফাটা থাকুক আর না থাকুক, যদি অ্যাকুইট পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে লাল থাকবে, আর ক্রনিক হলে সেই ক্ষেত্রে ফাটা সহ থাকতে পারে। আচ্ছা, এর চর্মরোগগুলা আমি আগেই এই বিষয়গুলো দেখাই নিচ্ছি এই জন্যে যেন কথা বলতে গেলে সুবিধা হয়। চর্মরোগ সাধারণত ব্যাসিলিনামের চর্মরোগগুলা গোল রিং আকারের হয়। এই চর্মরোগগুলা যেমনই হোক, যেমনই উদ্ভিদ হোক, এইরকমই যে হবে বিষয় তাও না, আমি সেটা বলছি না। তবে বেশিরভাগ যত রকমের উদ্ভিদ আছে গোল রিংয়ের মতো হয়ে উদ্ভিদ থাকবে, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এরকম থাকা। আচ্ছা, আমরা এবার নেক্সট ধাপে যাই। মায়াজম বিষয়ে আমরা একটু বুঝে নিই, একটু বোঝা দরকার আছে। মায়াজম বিষয়ে আমরা দেখতে পাচ্ছি মায়াজম হচ্ছে ডবল প্লাস।
সাইকোসিস ডবল প্লাস, সরি সিফিলিস ডবল প্লাস, সাইকোসিস ট্রিপল প্লাস, টিউবারকুলার ট্রিপল প্লাস। প্লাস দ্বারা আমি গুরুত্ব এবং মানে কোনটাতে কতটুকু গুরুত্বপূর্ণ, কোনটার কতটুকু অধিকার সেটা বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে কি সমস্যা হচ্ছে আব্দুল মুতালিব ভাই? না, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাস দ্বারা আমরা বুঝতে, প্লাস দ্বারা আমরা এখানে গুরুত্ব বোঝাতে চাইছি। গুরুত্ব বোঝা যাচ্ছে যে এর মায়াজম সাধারণত সোরা ডবল প্লাস, সিফিলিস ডবল প্লাস, সাইকোসিস ট্রিপল প্লাস, টিউবারকুলার ট্রিপল প্লাস। এইটা হচ্ছে এর মায়াজমের যে বিশ্লেষণ সেটা আমরা দেখলাম। আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আরেকটা কথা বলে নিই, সাধারণত ব্যাসিলিনামকে কোনো ভালো কোনো ম্যাটারে মেডিকায় একসাথে একত্রিত অবস্থায় ভালো পাওয়া যায় না। সবগুলোতে পাওয়া যায় না এমনটা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। আলোচনাগুলো এইভাবে আরও দেখানোর কারণ, যদি কেউ মনে করেন কারো কাছে যদি বেটার কিছু অপশন থাকে দরকার নাই, তবে কেউ যদি মনে করেন এটা নোট আকারে রাখবো, তাহলে এই হচ্ছে স্ক্রিনের ছবির সাথে কথাগুলো মিলায় নোট করে নিলে আশা করা যায় যে হচ্ছে ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। এবং আমি সাধারণত চেষ্টা করি অনর্থক, অযৌক্তিক বা যেটার হচ্ছে পিছনে হচ্ছে কোনো অথেন্টিক সূত্র নাই এইরকম কথা না বলার জন্য। তো আমরা এখন নেক্সট ধাপে যাব। নেক্সটে আমরা দেখি আমরা নেক্সটে কি দেখতে পাচ্ছি। আমরা কাতরতা দেখি। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাতরতা হচ্ছে খুব শীত কাতর ট্রিপল প্লাস, কখনো গরম কাতর 1+। মানে আমরা 90+90-এর উপরে রুগী শীত কাতর পাবো, অত্যন্ত শীত কাতর। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম গরম কাতর পাওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে নেক্সট ধাপে যাই আমরা। নেক্সট হচ্ছে রোগীর অতীত ইতিহাস। এই বিষয়গুলো এইভাবে বলার আজকে কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে যখন আমরা নসুর মেডিসিন নিয়ে আলোচনা করব, তো এই মেডিসিনগুলা তো একইভাবে শুধু ব্যবহার হয় না, শুধু যে লক্ষণের উপরে ব্যবহার হয় তাও না। রোগের অতীত ইতিহাস রোগীর, তারপরে তার বংশের ইতিহাস সব কিছু মিলায়, যেহেতু মায়াজম ভিত্তিক একটা মেডিসিন, মানে মায়াজম বলছি পলিকেস যে মেডিসিনগুলো আছে বা হোমিওপ্যাথিতে যদি আপনি সবচাইতে গুরুত্বপূর্ণ 5টা মেডিসিন ধরেন, তাহলে আমার বিশ্বাস তার মধ্যে ব্যাসিলিনাম একটা। আমি যে আগের কথাটা বলছিলাম সেটাতে কিছু অপূর্ণতা থেকে গেছে। ডাক্তার বার্নেটের এত জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে তিনি নসড মেডিসিনের বেশি ব্যবহার করতেন। এবং আমরা জানি বড় বড় ক্ষেত্রে বা বড় বড় সফলতা পাওয়ার ক্ষেত্রে এই নসড মেডিসিনগুলো আমাদেরকে কতটা সহযোগিতা করে, সেটা মধ্যস্থতাকারী ওষুধ হিসেবে, প্রথমে প্রয়োগ করা হিসেবে এবং কমপ্লিট একটা মেডিসিন হিসেবে, এর 3 রকমই ব্যবহার হতে পারে। মানে ব্যবহার করার পরে পরবর্তীতে লক্ষণ আমরা সুন্দর পাইলাম, আমাদের রাস্তা পরিষ্কার হলো, এমন হতে পারে। মাঝপথে আসা আমাদের দরকার হতে পারে মধ্যস্থতাকারী ওষুধ হিসেবে, যখন আমাদের লক্ষণ ভিত্তিক ওষুধ কাজ করে না, সেই ক্ষেত্রে আমাদের একটা মধ্যস্থতাকারী এবং শক্তিশালী মেডিসিন দরকার হয়, তখন আমরা এই ব্যাসিলিনামের সহযোগিতা নিতে পারি। এছাড়া ডাইরেক্ট ব্যাসিলিনাম আমাদের হচ্ছে রোগ মেডিসিন হিসেবে ব্যবহার হয়, সেটাও আমরা দেখে নেব ইনশাল্লাহ। তো তারই মানে ধারাবাহিক কথা হিসেবে আমরা এখন দেখতেছি রোগীর অতীত ইতিহাস। যে রোগীটা আমরা পাবো তার যে অতীত ইতিহাস নিয়ে আমরা সেই ইতিহাসের মধ্যে আমরা কি কি পেতে পারি। দাঁত, চর্মরোগ, যক্ষা, কৃমি, একাধিকবার অপারেশন হওয়া, সিফিলিস, গনোরিয়া চাপা পড়া। এইটা আমরা রোগীর যখন আমরা হিস্ট্রিগুলো নিব তখন আমরা এই লক্ষণগুলো অনেক সময় পাই। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে রোগীর অতীত ইতিহাস এগুলো থাকলে তখন ব্যাসিলিনামের প্রয়োগ ক্ষেত্র চলে আসে। আমরা নেক্সট ধাপে চলে যাই। পারিবারিক ইতিহাস। তো আমরা রোগীর
ব্যক্তিগত ইতিহাস পেলাম, তার পারিবারিক ইতিহাস দেখে এখন আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পারিবারিক ইতিহাসের মধ্যে আমরা কি কি পাবো। যক্ষা রোগ, পাগল, ডায়াবেটিস, পেটে পানি জমা, পাইলস, ফিস্টুলা, কালাজ্বর, গ্ল্যান্ড বৃদ্ধি, কৃমি, দাঁত, চর্মরোগ, জন্ডিস, সিফিলিস, গনোরিয়া এবং একাধিক ভাই বোনের অকাল মৃত্যু। এগুলো আমরা তার পারিবারিক হিস্ট্রিতে পাবো। যখন পারিবারিক হিস্ট্রিতে এইগুলো লক্ষণ আমরা পাবো, তখন আমাদের ব্যাসিলিনামের কথা অবশ্যই একবার চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট ধাপে যাই। নেক্সট ধাপগুলোতে আমরা বুঝতে কি আব্দুল মোতালেব ভাই, যেহেতু স্ক্রিনে আমি আপনাকে দেখতে পাচ্ছি, সেহেতু আমি আপনাকে বলছি যে বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? খুবই সুন্দর, আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম রোগীর পারিবারিক ইতিহাস। আমরা যখন ইতিহাস নিব এবং এই ইতিহাসগুলো পাবো, তখন আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা করব। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাই কি রোগের কারণ। আমরা অনেক সময় বলে থাকি কজেশনের গুরুত্ব সবচেয়ে বেশি। কজেশন যদি আমি পাই, রোগের কারণ যদি পাই, তাহলে আমার আর কোনো লক্ষণ মিলাইতে হয় না। আমরা কজেশনের ক্ষেত্রে কি কি পাবো, কোন কোন কারণে আমাদের এই ব্যাসিলিনাম ব্যবহার হবে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। টিকার কুফল, টিউবারকুলার জাতীয় দাঁত, বিভিন্ন আকারে প্রকারের যে চর্মরোগ চাপা পড়া, চর্মরোগ চাপা পড়ার হিস্ট্রি যদি থাকে, সেই ক্ষেত্রেও ব্যাসিলিনামকে অবশ্যই মনে করতে হবে। তারপরে বংশগত বংশ থেকে পাওয়া টিউবারকুলার দোষ, ক্ষয়দোষ, আগেও ওই কথাটা অবশ্য রিপিট হয়ে গেছে, মানে টিউবারকুলার জাতীয় যে দাঁতগুলো চর্মরোগ সেটা, এবং কৃমির ভুল চিকিৎসা। তাহলে আব্দুল মোতালেব ভাই কিন্তু কৃমির আলোচনা করেছিল, আমরা শুনেছি তখন আমরা যারা ছিলাম সেই ক্লাসে, সে আমরা জানি কৃমির চিকিৎসা নিলে, এলোপ্যাথি চিকিৎসা নিলে কি হয়, হোমিওপ্যাথি চিকিৎসা নিলে কি হয়, কিভাবে কৃমি খায়, কি করে, এই জীবন বৃত্তান্তগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তারই এটা দেখেন, কৃমির যখন অপচিকিৎসা হয়, সেই ক্ষেত্রে ব্যাসিলিনামের একটা ক্ষেত্র চলে আসে। আমরা নেক্সট ধাপে যাচ্ছি। আমরা এখন মন, শরীর ও সামগ্রিক লক্ষণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আকৃতি প্রকৃতি এগুলো নিলাম, শুনলাম। এখন এই মাইন্ড সহকারে ফিজিক্যাল জেনারেল যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো নিয়ে আমরা দুটা কথা বলবো। সহজেই ঠান্ডা লাগার একটা প্রবণতা আমরা এই ব্যাসিলিনামের মধ্যে দেখতে পাই। ব্যাসিলিনাম না, টিউবারকুলার মায়াজমের মধ্যেই সহজে ঠান্ডা লাগার একটা প্রবণতা। বুকের দিকে অতিরিক্ত শীর্ণ, চাপবোধ, হঠাৎ করে সর্দি লাগে, হঠাৎ রোগের আক্রমণ, হঠাৎ ঠান্ডা লাগে, এক রোগ চলে যায় আরেক রোগ চলে আসে, 12 মাসই প্রায় কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। কখনো এই অঙ্গে আক্রান্ত হয়, কখনো ওই অঙ্গে আক্রান্ত হয়, কখনো এই অসুখ তো কখনো ওই অসুখ। অল্পতেই ঠান্ডা লেগে যায়, খায় দায়, প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করে, কিন্তু গায়ে লাগে না। আস্তে আস্তে শরীর শীর্ণ হতে থাকে। শরীরের সমস্ত গ্ল্যান্ডগুলা, গলা, ঘাড়, কুচকি সহ আরও যাবতীয় যে গ্ল্যান্ডগুলো আছে, শরীর শীর্ণ হতে থাকে এবং গ্ল্যান্ডগুলার বৃদ্ধি হতে থাকে। এইটা আমরা এই ব্যাসিলিনামের মধ্যে পেয়ে থাকি। মানসিকতার দিকে আমরা ব্যাসিলিনামের মধ্যে আমরা জানি মেডিসিনের ভিতরে একই রকম মানসিকতা থাকে না, অনেক রকম, বেশ কয়েক রকম মানসিকতা নিয়ে একটা মেডিসিন হয়। তো সেরকম এক এক ক্ষেত্রে এক এক সময় বা এক এক জায়গাতে আমরা এক এক রকম মানসিকতা দেখতে পাবো। তো এখন আমরা মানসিকতার দিকে যদি আসি, মানসিকতা সাধারণত বিষণ্ণ, চুপচাপ থাকতে চায়, কিছু ভালো লাগে না, সামান্য বিষয় অত্যন্ত বিরক্ত, সর্বদা আপন মনে বসে থাকে, আপন মনে ঘোরাফেরা করে, কেউ কোনো কথা বললে চট করে রেগে যায়, স্থির থাকতে পারে না, অসুস্থ অবস্থায় এবং সুস্থ অবস্থায়
ব্যাসিলিনাম স্থির থাকতে পারে না, এরা অস্থির প্রকৃতির হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে। এদের পরিবর্তন করার ইচ্ছাটা অনেক বেশি, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চায়, এমনকি ডাক্তারেরও পরিবর্তন চায়। একই ডাক্তারের কাছে বেশি দিন থাকতে চায় না, ডাক্তার পরিবর্তন করতে চায়। একটা ধারণা আছে মনের মধ্যে, একটা অদ্ভুত ধারণা, মনে হয় সবকিছু ভুল পথে পথে পরিচালিত হচ্ছে। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস বলবে, ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে আমার চিকিৎসাটা পুরোটাই একটা ভুল দিকে যাচ্ছে, এটা কি নতুন করে আরেকবার একটু চিন্তা ভাবনা করা যায় না? নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে কি চিকিৎসাটা করা যায় না? আমার মনে হয় সবকিছুই ভুল দিকে যাচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের তার ভিতরে লক্ষণ পাওয়া যায়। টাকা পয়সা নিয়ে এই ব্যাসিলিনামের ভিতরে বেশ উদ্বিগ্নতা আমরা দেখতে পাবো। আর জিনিসগুলো কি দেখতে পাবো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এমনটা দেখা যায়, এরা নিজেরা নিজের মাথায় আঘাত করে, অথবা মাথাকে নিয়ে যে ওয়ালের সাথে বা শক্ত কোনো বস্তুর সাথে, দেয়ালের সাথে আঘাত করে। এই মানসিকতা আমরা ব্যাসিলিনামের মধ্যে দেখতে পাবো। আচ্ছা, ভয়ের ক্ষেত্রে আমরা তারপরে আরেকটা জিনিস দেখতে পাবো আমরা, এর অঙ্গহানি করার ইচ্ছা। এরা চায় নিজের অঙ্গ নিজে হানি করতে, বিকৃত করতে। এখন যদি আমি বলি আপনাদের কাছে, এই কথা যদি অস্বাভাবিক মনে হয়, আসলে এই কথাটা অস্বাভাবিক নয়। আপনারা দেখবেন আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছি, তারা আমরা দেখতে পাই অনেকে তাদের চেহারাকে কিভাবে বিকৃত করে, ট্যাটু করে, জিভের মাঝখান দিয়ে ফেরে ফেলে, মাথার ভিতরে অপারেশন করে বোল্ট বসায়, লোহার বোল্ট, ধাতব পদার্থ বসায়। এরকম অনেক মানুষের বিকৃত রুচির পরিচয় মানুষ দিয়ে থাকে। তো তেমনিভাবে ব্যাসিলিনামের রোগীরা নিজের অঙ্গহানি করতে চায়, তাদের ভিতরে এই মানসিকতা আমরা দেখতে পাবো। উদাসীনতা, এই বিষয়গুলো আমরা তাদের মধ্যে দেখতে পাই। উদাসীনতা, পারিপার্শ্বিক বিষয়ে উদাসীনতা, নিজের ব্যাপারে উদাসীনতা, নিজের চিকিৎসা ব্যাপারে উদাসীনতা, খাদ্য ব্যাপারে উদাসীনতা। উদাসীনতার ব্যাপারে আরেকটা কথা আমরা এই ক্ষেত্রে আলোচনা করে নিতে পারি, সেটা হচ্ছে উদাসীনতার মধ্যে দেখা যায় যে এরা আস্তে আস্তে বেশ উদাসীন হয়ে যায় নিজের প্রতি। নিজের প্রতি যখন প্রথমে উদাসীন হওয়া পরে, পরিবারের লোকজনের প্রতি, আত্মীয় স্বজনের প্রতিও তাদের উদাসীনতা চলে আসে, এবং কারো কোনো বিষয় তেমন একটা গুরুত্ব দেয় না। গুরুত্ব দেওয়ার না কারণে শুধু নিজের আপন ভুবনে, আপন স্থানে থাকতে চায়, আপন জগতে। এর ফলে হয় কি, পরিবার, আত্মীয় স্বজন এবং সমাজ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যায়। আস্তে আস্তে তাদের জীবন থেকে সোনালি যে দিনগুলো, সেই দিনগুলো হারায় যায়। এরা একটা সময় চিন্তা করে, আমার জীবনের এই যে সুন্দর মুহূর্তগুলো ছিল, এমন এমন জিনিস হতো, এমন এমন হতো, এই জিনিসগুলো এখন আর হয় না। আমরা এই বিষয়গুলা ব্যাসিলিনামের মধ্যে দেখতে পাবো। আচ্ছা, আর কিছু বিষয় আছে, সেগুলো বিষয় যেমন এদের একটা দর্শনের ক্ষেত্রে একটা বিষয় আছে, এরা অনেক কিছু দীর্ঘদিন যাবৎ লালন করে, থেকে যায় তাদের মাইন্ডের ভিতরে। যেমন একটা ধরেন রুগী আসে বলতেছে, ডাক্তার সাহেব আমি যদি কোনো লাশ দেখি, দীর্ঘদিন যাবৎ আমার ওই লাশটাই শুধু চোখের সামনে ভাসে, আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, শুধু ওই লাশটাই আমি দেখতে পাই। আমি যদি কোনো রোমাঞ্চকর গান শুনি, দীর্ঘদিন যাবৎ সেই গানের সুরই আমার কানে বাজতে থাকে, আমি মনে হয় সেই গানটাই শুনতেছি। তারপরে কি মনে হয়, তারপরে মনে হয় সে যখন কোনো আনন্দের সংবাদ পায়, যখন সে খুশি হয়, এটা তার দীর্ঘদিন তার মনের ভিতরে মানে প্রতিধ্বনিত হতে থাকে। সে ওই বিষয়টা নিয়ে অনেক সুখ অনুভব করে, মাঝে মাঝে মনে করে এই বিষয়টা হয়েছিল আমার সাথে, খুব মজার বিষয়টা ছিল, অমুক খবরটা পাইছিলাম। আমরা জানি, আমরা যদিও বলেছি টিউবারকুলিনাম রোগীর, সরি ব্যাসিলিনামের যে প্রথম কথার মধ্যে ছিল, আমি বলেছি বিষণ্ণ, হতাশ দেখা যায়, কিন্তু সাধারণত টিউবারকুলার দোষের মধ্যে রোগীরা বেশি দিন যাবৎ হতাশ থাকে না, এরা বেশ আশাবাদী হয়। এরা খুব আশাবাদী মানুষ, হতাশ না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাকে অনেক কিছু করতে হয়। যেমন হচ্ছে অনেকগুলো ট্যাব ওপেন আছে আমার আমার ল্যাপটপে, অনেকগুলা, তার মধ্যে কোনোটা কমে যায়, কোনোটা বাড়াইতে হয়, কোনোটা ঠিক করতে হয়। এই জন্য মাঝে মাঝে একটু আমাকে সেই কাজগুলো করতে হয়, হয়তো বা সেই বিষয়গুলো
মানে আপনারা খেয়াল করছেন এই কাজগুলো আমাকে করতে হয়। যখন আমি কথা বলি না তখনও আমি করি, কিন্তু তখন এটা হয়তো বা এতটা বোঝা যায় না, কারণ আমি কথা বলতে বলতে করি তো। আর এই করাটাকু যখন ভুল হয়ে যায়, করাটা হয় না, তখনই পরের ভিডিওগুলো যখন আমি দেখি খুব খারাপ হয়ে যায়। আচ্ছা, নেক্সট বিষয়ে আমরা যাই। এরা আবহাওয়ার পরিবর্তন যখন হয় তখন বেশ সুস্থ অনুভব করে, শুষ্ক দিনে বেশ ভালো অনুভব করে। পারিবারিক ইতিহাসের মধ্যে যদি আমরা কারো বুকে ব্যথার ইতিহাস পাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাসিলিনামের কথা একবার চিন্তা করব। এরা ভিজা ভিজা যখন আবহাওয়া হয়, সেই আবহাওয়ায় বাতাসযুক্ত ভিজা আবহাওয়া হয়, এই আবহাওয়ায় হাঁপানির একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যায়। জ্বর অবস্থায় এরা মদ খেতে চায়। দাঁতের উপরে এদের হচ্ছে সাদা একটা প্রলেপ পড়তে দেখা যায়। এদের দুর্দমনীয় কোষ্ঠবদ্ধতা থাকে। কোষ্ঠবদ্ধতার উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে কোষ্ঠবদ্ধতার সাথে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়, মল ছোট ছোট হচ্ছে এবং ভঙ্গুর আকৃতির হয়। তা এরপরে যদি আমরা বলি এদের যে স্কিন ডিজিজের কথা আমরা বলেছি, যদিও আমি পার্থক্য যখন করব তখন ইনশাল্লাহ আরেকটু পরিষ্কার হবে। তারপরেও এখন যেহেতু বিষয়গুলা নিয়ে একটু কথা বলা দরকার, সেহেতু বলছি। এদের স্কিনগুলা সাধারণত এদের যে স্কিন ডিজিজগুলো হয় এগুলো থেকে বেশি রসকস বাইর হয় না। চুলকানোর পরে ভুসি আকৃতির মাছের আঁশ আকৃতির জিনিসপত্র বাইর হয়, রসকস খুব কম বাইর হয়। আচ্ছা, এদের শরীরে বাদামি আকৃতির একটা দাগ দেখা যায়। এই রোগীদের, বিশেষ করে শিশুদের, দিনের বেলায় বেশি ঘুম ঘুম ভাব থাকে এবং রাত্রিবেলাতে অস্থিরতা, নিদ্রা, এই বিষয়গুলা আমরা দেখতে পাবো। শিশুরা সর্বদা ঘ্যান ঘ্যান প্যান প্যান করে এবং সামান্যতেই ভয় পায়, কুকুর বিড়ালে বেশি ভয় পায়। এই বিষয়গুলো আমি আর একটু পরে এটা পরিষ্কার করে দেবো আরেকটু। এবং অল্পতেই সর্দি লাগে। সাধারণত ব্যাসিলিনামের শিশুরা নির্বোধ, বেকুব আকৃতির হয়ে থাকে। এরা স্কুলে যেতে চায় না, স্কুলে যাওয়ার প্রতি অনীহা থাকে, ভীত প্রকৃতির হয়ে থাকে, রাত্রিবেলাতে একা একা বিছানায় থাকতে পারে না, ভয় পায়, অন্ধকারে ভয়, একা থাকার ভয় আছে, এবং নির্বোধ আকৃতির, সর্বদা ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। এইরকম শিশুগুলো যদি আমরা পাই, সেই ক্ষেত্রে যদি আমরা মা বাবার ক্ষেত্রে যদি আমরা যক্ষার কোনো ইতিহাস পাই, সেই ক্ষেত্রে ব্যাসিলিনাম সর্বে সর্বা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশিষ্ট মনীষী একজন চিকিৎসক, অবশ্যই আমরা নাম বলবো, ডাক্তার আবু বক্করের মত অনুসারে আমি বলতেছি। ডাক্তার আবু বক্কর স্যার উনি বলছেন যে এইরকম নির্বোধ আকৃতির যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলার জ্ঞান বুদ্ধি বিকাশের জন্যে, মানে লক্ষণ কি, নির্বোধ, কুকুর বিড়ালে ভয়, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, দুর্বল চিত্তের, কাঁদে, এইরকম বাচ্চা যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা তাদের যদি মানসিক যে বৃত্তি সেটা যদি উন্নতি করতে চাই, সেই ক্ষেত্রে এই ব্যাসিলিনাম আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। ব্যাসিলিনাম 200 শক্তি 3 মাত্রা, মাসে একবার, আরেকটু সর্বনিম্ন মাসে একবার, আরেকটু যদি আমরা পার্থক্য মানে এই যে মাঝের সময়টুকু যদি আমরা আরেকটু বাড়াতে পারি, 1.5 মাস 2 মাস, আরো ভালো, খারাপ নয়। 3 মাত্রা অথবা 1 মাত্রাও হতে পারে। 200 শক্তি থেকে পর্যায়ক্রমে উচ্চ শক্তির দিকে গেলে এই নির্বোধ বাচ্চাগুলা ইনশাআল্লাহ আর নির্বোধ থাকবে না। আস্তে আস্তে তাদের সে মানসিক যে বৃত্তি, সেই বৃত্তিগুলোর বিকাশ আমরা দেখতে পাব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে। এই বিষয়গুলো শুধু ইনি না, আরো অন্য অন্য বড় বড় ডাক্তাররাও একই বিষয়ে মতামত দিয়েছে বলেই আমি এই কথাটা আরো বললাম। ডাক্তার বার্নেট, ডাক্তার ক্লার্ক, তারা সবাই এই বিষয়ে কথা বলছে। আমি তাদেরও কিছু মন্তব্য ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো এই বিষয়ে এটা বিস্তারিত যেহেতু আলোচনা, সেজন্য আমি ডাক্তার আবু বক্কর স্যারের কথা উল্লেখ করেছি এখানে। তিনি প্রক্রিয়াটা, মানে ওষুধ প্রয়োগের যে প্রক্রিয়াটা, সেটা তিনি বর্ণনা করছেন, সেজন্য এটা আমরা বললাম। পারিবারিক ইতিহাসের কথা আমরা বলেছি। পারিবারিক ইতিহাসে যদি আমরা শ্বাসকষ্টের লক্ষণ পাই,
সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা ভাবনা করব। মলদ্বারের ভিতরে রক্তস্রাব সহ সুস্ফুটানোর একটা ব্যথা আমরা এই ব্যাসিলিনামের মধ্যে পাবো। প্রস্রাবের ক্ষেত্রে এদের লক্ষণগুলা অ্যাসিড ফসের সাথে অনেকটাই সদৃশ্য আমরা দেখতে পাই। সাদা তলানিযুক্ত প্রস্রাব, বারবার বিশেষ করে রাত্রেবেলাতে সাদা তলানিযুক্ত প্রস্রাব, এবং ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে ঘুম ভাঙার পরে প্রস্রাব করতে হয়। আমরা আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যাসিলিনামের রোগীদের মুরগির মাংসে বৃদ্ধি এবং মুরগির মাংসে অনীহা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ট্রিপল+, মানে ফার্স্ট গ্রেডের একটা লক্ষণ, মুরগির মাংসে অনীহা এবং বৃদ্ধি। প্রক্ষান্তরে আরেকটা কথা আমি উল্লেখ করি, আরেকটা সূত্র থেকে আমি 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 পাইছি, খুব মানে একদম জোরালো সূত্র না, তবে খুব দুর্বল সূত্র এমনটাও না। এটা ধরেন যে তৃতীয় শ্রেণীর একটা লক্ষণ, সেটা হচ্ছে পোলট্রির মুরগি খাবার একটা আগ্রহ দেখা যায়, এই বিষয়টা আমরা পেতে পারি আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাবো মুরগির মাংসে অনীহা এবং মুরগির মাংসে বৃদ্ধি, তাদের অসুখগুলা মুরগির মাংসে বৃদ্ধি হয়। হাঁটুর ব্যথার লক্ষণগুলা সহ এর বাত ব্যথার লক্ষণগুলা অনেকটাই রাস্তক সদৃশ্য। প্রথমে যখন সঞ্চালন শুরু করে তখন ব্যথা হয়, এবং আস্তে আস্তে যখন সঞ্চালন করে তখন আস্তে আস্তে ব্যথা কমতে থাকে। অনেকটাই এর ক্ষেত্রগুলো আমি দেখেছি রাস্তক্সের সাথে সদৃশ্য হয়। এদের গ্ল্যান্ডগুলো বৃদ্ধি পায়, সেই গ্ল্যান্ডগুলোতে স্পর্শকাতর একটা ব্যথা থাকে, ছুঁইলে ব্যথা লাগে। শিশুরা মাঝরাতে ক্ষীণকণ্ঠে চিৎকার করে ওঠে। শিশুরা মাঝরাতে, আমি যেটা আগেও বলছি, ভয় পায়, অস্বাভাবিক আচরণ করে। এই লক্ষণগুলো আমরা শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ দেখতে পাবো। শিশুদের রাত্রিবেলাতে ডায়রিয়া, আমি আগেই বলেছি শিশুদের অগ্রগতি বাধাপ্রাপ্ত, মানে শিশুদের যে ডে বাই ডে যে উন্নতি হয় সেটা বাধাপ্রাপ্ত হয়। এখন মানসিক ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এরা হঠাৎ খুব খারাপ আচরণ করে, মানে আকস্মিকভাবে। বিষয়টা এরকম হওয়ার কথা ছিল না, ভালো কথাবার্তা হচ্ছে, হঠাৎ খুব খারাপ আচরণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তারা হঠাৎ খুব খারাপ আচরণ করে, এবং প্রশ্ন করলে খুব মানে খারাপ আচরণ করে, খারাপ রুরু, মানে খুব উত্তেজনার সাথে খারাপ ব্যবহার করে জবাব দেয়। অনেক সময় এরা প্রশ্নের জবাব দিতে অনীহা প্রকাশ করে, এবং জবাব যদিও দেয় অনীহার সাথে দেয়। এরা অনেক সময় অলস প্রকৃতির হয়, গোমরা মুখ বলি না আমরা, গোমরা মুখ করে থাকে, মন মরা হয়ে উদাসীন হয়ে বসে থাকে, এবং উদাসীন হয়ে চলাফেরা করতে পছন্দ করে। এদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাবাগোবা, বোঝে কম এরকম শিশু পাবো, এরকম মানুষ পাবো। তবে অল্প ক্ষেত্র আছে যে ক্ষেত্রে দুই একটা ইস্ত্রে পাকা শিশু আমরা পেতে পারি। আরেকটা মজার লক্ষণ আছে, এরা নিজের ঘরে, নিজের পরিচিত জায়গায় অপরিচিতের মধ্যে, মানে অপরিচিত মানুষের মতো আচরণ করে, অস্বস্তি অনুভব করে, নিজের জায়গাকে অস্বস্তি অনুভব করে, কোথাও শান্তি পায় না, ঘন ঘন স্থান পরিবর্তন করে। সারাক্ষণ এর বাচ্চারা সারাক্ষণ কোনো না কোনো কিছু করতে 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 থাকে, অস্থির প্রকৃতির, এবং খুব সহজে কান্নাকাটি করে। একটু আগে আমি যে কথা বলছি যে ঘ্যান ঘ্যান করে, তবে আবার নিজেরা কিন্তু গোলমাল, বিরক্ত এগুলো পছন্দ করে না, পড়াশোনাও পছন্দ করে না। এই বাচ্চাদের পড়াশোনার প্রতি খুব অনীহা আছে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি এরা শুয়ে ঘুমায় যায়। এর শিশুরা ধ্বংসাত্মক রকমের একটা কার্যকলাপ আমরা এদের ভিতরে দেখতে পাই। তাদের খেলনা, পোশাক আশাক, বইপত্র এগুলো যত্ন করে না, এবং খুব দ্রুত এগুলো নষ্ট করে ফেলে। আচ্ছা, এদের ভিতরে নোংরা জিদের মতো একটা ভাব দেখা যায়। বাচ্চারা সাধারণত যা চায় সেটাই দিতে হবে, সেটাই করতে হবে, এই লক্ষণগুলো আমরা এই ব্যাসিলিনামের মধ্যে দেখতে পাবো। তারপরে দেখতে পাবো কি, ঘুম ভাঙার পরে বিরক্তি এবং অসন্তুষ্ট একটা ভাব। এরা টেনশন মুক্ত, উদাসীন ভাব,
এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে ভ্রমণ করতে পছন্দ করে। মানে সাধারণত তো যাদের মাথায় টেনশন থাকে তারা তো তো নিজের কাজ পরিবার দায়িত্ব ছেড়ে তো আর ভ্রমণ করতে পারে না, কিন্তু এরা পারে। এদের মাথায় এত দায়িত্ববোধ থাকে না, সাধারণত উদাসীনভাবে টেনশন মুক্তভাবে আপন ভুবনে ঘুরে বেড়াতে পছন্দ করে। পাগল রুগীদের ক্ষেত্রে আমরা পাবো পাগল রুগীরা সর্বদা ঘুরে বেড়ায়, মনমরা হয়ে কোথাও বসে থাকে, এবং এদেরকে যদি আপনি আটকানোর চেষ্টা করেন তাহলে খুব অপছন্দ করে। মানে আটকায় রাখবেন আপনি আর ও ভালোভাবে আটকে থেকে যাবে, বিষয়টা তা না। বলে এরা পাগল হোক আর সুস্থ মানুষ হোক ঘুরে বেড়াতে চায়। আচ্ছা, মাথার লক্ষণগুলো যদি আমরা বলি, মাথার লক্ষণের সাথে ব্রায়োনিয়াল লক্ষণের সদৃশ্য। মাথার লক্ষণ মনে হয় ব্রায়োনিয়ারই ফটোকপি আর কি। মাথার গভীরে ব্যথা অনুভব করে এবং সামান্য নড়াচড়া করলেই মাথার প্রচণ্ড ব্যথা অনুভব করে, সেজন্যে মাথাকে স্থির রাখে। ডাক্তার ক্লার্কের একটা রোগীলিপি, সংক্ষিপ্ত রোগীলিপি কোনোটাই বড় না, উনি একটা উন্মাদ রোগীর, পাগল রোগীর চিকিৎসা করছিলেন, তো বিফলতা আসছিল। শেষে মাথায় খুকসি দেখে তিনি ব্যাসিলিনাম প্রয়োগ করলেন। ব্যাসিলিনাম প্রয়োগে সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। চিন্তা করেন বিষয়গুলো কেমন। মাথার খুকসি দেখে পাগল রোগীর চিকিৎসা হয়ে গেল। আচ্ছা, এর মাথার ভিতরে শক্ত কোনো কিছু দ্বারা বাধা আছে মাথাটা, এরকম অনুভূতি আমরা দেখতে পাই। আমরা বললাম একটু আগে যে সামান্য নড়াচড়াও করতে পারে না, মাথা স্থিরভাবে রাখে। এই লক্ষণের উদ্ধৃতি দিয়েছে ডাক্তার বার্নেট নিজেই, উনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন আর কি এই লক্ষণের। আচ্ছা, এখন আমরা মেনিনজাইটিস বিষয়ে বলি। মেনিনজাইটিস আমরা জানি মস্তিষ্কের যে প্রদাহ হয়, যে মেনিনজিস যে পর্দা আছে তার যে প্রদাহ, মেনিনজাইটিস হয়। এই মেনিনজাইটিসের ক্ষেত্রে ব্যাসিলিনাম আগে পরে সেই সময় খুবই ভালো একটা মেডিসিন। সেই ক্ষেত্রে আমরা এর ভিতরে যে লক্ষণ পাবো সেটা হচ্ছে অনবরত অনেক জ্বর এবং চিৎকার করা। এই লক্ষণটা যদি পাই তাহলে আমরা ব্যাসিলিনাম 1M থেকে ব্যবহার করব। ডাক্তার ক্লার্ক বলতেছে এই ক্ষেত্রে 1Mটাই সবচেয়ে বেটার, 1M ক্ষেত্রে ব্যবহার করবে। এর সাথে যদি পিতামাতার বংশের কারো কোনো দিক থেকে যক্ষার ইতিহাস পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। তো সেই রকম ক্ষেত্রে এই মেনিনজাইটিসের ক্ষেত্রে ব্যাসিলিনামকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে আমাদের ব্যাসিলিনামকে। আচ্ছা, এরপরে আমরা আসি মাথায় পানি জমা। সেটা তরুণ হোক, মেনিনজাইটিসের কারণে হোক, আর যেই কারণে হোক, মাথায় পানি জমার কারণে, মাথার ভিতরে রক্ত সঞ্চার হওয়ার কারণে আমরা দেখতে পাই অনেক সময় মানুষের, বিশেষ করে বাচ্চাদের মাথা অনেক বড় হয়, আস্তে আস্তে বড় হতে থাকে। এইরকম বাচ্চা যদি আমরা পাই এবং এক্ষেত্রে যদি দৃষ্টি বাঁকা হওয়ার একটা লক্ষণ থাকে তাহলে ব্যাসিলিনাম সবার ঊর্ধ্বে, সোনায় সোহাগা এই ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে। তারপরে ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা বলতে পারি, ব্রেন টিউমারের ক্ষেত্রে ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো পাবো, বমি বমি ভাব পাবো, কখনো বমি হয়ে যায়, চোখগুলো মনে হবে চোখগুলো বাইরের দিকে চলে আসবে, উদ্বিগ্ন অস্থির, মন মরা হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে চায়, খায় দেয় কিন্তু শুকায় যায়, ঠান্ডা সহ্য করতে পারে না। এই লক্ষণগুলো যদি আমরা ব্রেন টিউমারের ক্ষেত্রে পাই তাহলে অবশ্যই আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা ভাবনা করব। সময়ে স্বল্পতা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আর কি আছে এখানেও, যেটা আমি করব বলে মনে করেছি। ব্যাসিলিনাম টিউবারকুলিনামের মধ্যে সদৃশ্য এবং পার্থক্য যেটা জানা আমাদের খুবই জরুরি, সেটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। কাশির সময় কাশির মধ্যে গলার মধ্যে শুংশুং করে, কাশতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যাসিলিনামকে, ডাক্তার বোর্ডম্যান বলেছেন যে রাত্রে অস্থির, এই ক্ষেত্রে যক্ষার ইতিহাস থাকুক আর না থাকুক আমরা ব্যাসিলিনাম ব্যবহার করব। ডাক্তার ন্যাশ বলছে সর্দি কাশির প্রবণতায় অবশ্যই ব্যাসিলিনাম ব্যবহার করবেন। সর্দি কাশির প্রবণতা আছে এরকম ক্ষেত্রে অবশ্যই আমরা
ব্যাসিলিনামের প্রয়োগ করব। ব্যাসিলিনামের ফুসফুসের লক্ষণের ক্ষেত্রে আমরা বলি, হাঁপানির ক্ষেত্রে বা ফুসফুসের যাবতীয় লক্ষণের ক্ষেত্রে দম বন্ধ হওয়ার মতো একটা অনুভূতি, মনে হবে এই এখনই দম বন্ধ হয়ে মরে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা ব্যাসিলিনাম ব্যবহার করি, ইনশাল্লাহ সাথে সাথেই ব্যাসিলিনাম খুবই ফাস্ট রেজাল্ট দেয়, খুব তড়িৎ রেজাল্ট দেয়। এই জন্য এই ওষুধটা পুনঃ প্রয়োগ করতে নেই। যেই ক্ষেত্রে একবার প্রয়োগ করে ফল হবে না, বুঝতে হবে ব্যাসিলিনামের এখানে কাজ নাই, সেখানে আর প্রয়োগ করার দরকার নাই। যদি কাজ দেয় সাথে সাথে ফাস্ট দিবে। ডাক্তার ক্লার্ক বলছেন হাঁপানি রোগীর ক্ষেত্রে 200 শক্তির ব্যাসিলিনাম সপ্তাহে একবার করে ব্যবহার করলে খুব সুন্দর ফল পাওয়া যায়। আরেকবার ডাক্তার ক্লার্ক বলতেছে হাঁপানি রোগীর ক্ষেত্রে 200 শক্তির ওষুধ সপ্তাহে একবার করে ব্যবহার করলে খুব সুন্দর ফল পাওয়া যায়। যক্ষা রোগের ক্ষেত্রে, যক্ষা তরুণ অবস্থায় যদি যক্ষা আমরা পাই, সেই ক্ষেত্রে যদি আমরা ব্যাসিলিনামের ব্যবহার করি, তাহলে এই রোগীটা যক্ষা রোগে আক্রান্ত হবে না। যক্ষা রোগে দ্রুত ধরেন যক্ষা রোগ হয়ে গেছে, ক্রনিক অবস্থা, ফুসফুসে যক্ষা ধরে নিয়েছে এবং বুকের মধ্যে সাই সাই করতেছে, ঘর ঘর করতেছে, নিউমোনিয়ার পরে এবং যক্ষার পরেই হোক ফুসফুসে যদি ক্ষত হয়, ক্যাভিটি হয়, সেই ক্ষেত্রেও আমরা ব্যাসিলিনাম ব্যবহার করতে পারি, কোনো ভয় নাই, কোনো ক্ষতি হবে না। যে ক্ষেত্রে যেমন ক্ষেত্রে টিউবারকুলার ব্যবহার করা যায় না, সেই ক্ষেত্রে আমরা ব্যাসিলিনাম ব্যবহার করতে পারি, কোনো ভয় নাই। তবে এই ক্ষেত্রে বেশি উচ্চ শক্তিতে যাওয়া যাবে না, 201 সবচাইতে বেটার। আচ্ছা, তারপরে আমরা যক্ষার কথা বলেছি। যক্ষার 4টি গুরুত্বপূর্ণ মেডিসিনের মধ্যে ব্যাসিলিনাম, ক্যালকেরি আয়োড, কেলি আয়োড, টিউবারকুলিনাম, বোভিনাম। তারপরে আমরা যদি বলি যে ফুসফুসের কফ জমার ক্ষেত্রে আমরা বলছি, ফুসফুসের ক্ষেত্রে অ্যান্টিমটাটের যে লক্ষণ বা ফুসফুসের শ্বাসকষ্ট, যদি দম বন্ধকর অবস্থা হয়, সেই ক্ষেত্রে নিউমোনিয়া হোক আর যাই হোক, সেই ক্ষেত্রে ব্যাসিলিনাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে আমরা নিরাপত্তার সাথে ব্যাসিলিনাম ব্যবহার করতে পারি। বয়স্ক মানুষের অনেক সময় শ্বাসকষ্ট হয়, বুকের ভিতরে ঘর ঘর করে, কফ জমে থাকে, অনেক সময় কফে দম বন্ধর মতো অবস্থা হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাসিলিনামের ব্যবহার করব। ডাক্তার রবিন মার্ফি বলছে যে ঠান্ডা এবং ব্রনকাইটিসের যে প্রবণতা আছে, সেই ক্ষেত্রে তিনি ব্যাসিলিনাম অবশ্যই ব্যবহার করতেন। কোষ্ঠবদ্ধর ক্ষেত্রে আমরা বলছি, আমরা কিছু বিষয় স্কিপ করব, নইলে সামনের বিষয়গুলো আলোচনা হবে না। আমি বাতরোগের ক্ষেত্রে আগেই বলেছি, বাতরোগের যে বাতরোগের বিষয়গুলো বুকের মধ্যে, মাংসপেশিতে, হাড়ে সুচ ফুটানোর একটা অনুভূতি আমরা দেখতে পাবো। এবং হচ্ছে বর্ষাকালে ঠান্ডায় ভিজা আবহাওয়ায় বিশ্রামে রাতে শুইলে এদের ব্যথা বাড়ে এবং অস্থিরতা বাড়ে। ডাক্তার বার্নেট এরকম আরো উদ্ধৃতি দেওয়ার কথা ছিল, যেইগুলো আমি সময় স্বল্পতার কারণে পাচ্ছি না আর কি। আমরা নেক্সটে যাই, যদি আমি সময় পাই তারপরে পরবর্তীতে আসবো। নেক্সট আমরা ক্যাটাগরিতে এখন চলে যাব, যে হচ্ছে ভীতির মধ্যে আমরা পাবো, ভয়ের মধ্যে আমরা পাবো হচ্ছে ব্যাসিলিনামের ভয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লোমযুক্ত প্রাণীতে ভয়। আমি ব্যাকেটে কালো লিখে রাখছি, বিশেষ করে কালো প্রাণীতে ভয়। কুকুর, বিড়াল, এখানে গুরুত্বপূর্ণ অবস্থা কি আছে আমরা দেখতে পাচ্ছি, TPL+। তারপরে ডিপথেরিয়া এবং ক্যান্সারের ভয় 1+। কণ্ঠনালীতে সংক্রমণ রোগের ভয়, এরা ভয় করে যে আমার কণ্ঠনালীতে মনে হয় বড় কোনো অসুখ হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই লক্ষণগুলা, এই বিষয়গুলা মনে হয় সাধারণত 1-2টা বইতে পাওয়া যাবে না এবং কমপ্লিট আকারে পাওয়া যায় না। তারপরে এরপরে আমরা আসব টিউবারকুলার এবং ব্যাসিলিনামের মধ্যে হচ্ছে প্রথমে আমরা সদৃশ্য আলোচনা করি, এরপরে আমার একটু স্লাইডটা মিসিং হয়েছে। এরপরে আমরা হচ্ছে আলোচনা করব এর হচ্ছে পার্থক্য। সদৃশ লক্ষণের মধ্যে আমরা যেগুলো পাবো, এই উভয়ের শরীর দ্রুত শুকায় যায়, শীর্ণ হয়ে যায়, বংশগত টিউবারকুলার দোষ, সর্দি, অ্যালার্জি এবং ঘন ঘন সর্দি লাগার একটা প্রবণতা আমরা পাবো। লোমযুক্ত প্রাণী, কুকুর বিড়ালে ভয়,
ভ্রমণ করতে ইচ্ছা করে, ঘুরে বেড়াতে পছন্দ করে। টিকার কুফল চর্মরোগ, চাপা পড়া এবং খুব শীতকাতর, এই লক্ষণগুলো আমরা সদৃশ লক্ষণের মধ্যে পাবো। পার্থক্য আমরা কি পাবো? পার্থক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। পার্থক্যের মধ্যে পাবো ব্যাসিলিনাম ফুসফুস এবং শ্বাসনালীকে আক্রান্ত করে। টিউবারকুলার বোভিনাম হচ্ছে গ্ল্যান্ড, টনসিল, ঘাড়, গলা এগুলো বেশি আক্রান্ত করে। ব্যাসিলিনামের রোগীরা বেশিরভাগ হাবাগোবা, বুদ্ধি কম, কথাবার্তা কম বলে। টিউবারকুলার রোগীরা স্ত্রী পাকা টাইপের, কথা বেশি বলে, বুদ্ধি বেশি ভালো। ব্যাসিলিনামের ভিতরে সাইকোসিসের হচ্ছে সরার প্রবণতা আছে, তবে সাইকোসিসের প্রবণতা বেশি। টিউবারকুলার বোভিনামের মধ্যে হচ্ছে সিফিলিসের প্রবণতা আছে, তবে সরার প্রাধান্য বেশি। ব্যাসিলিনামের মধ্যে দাঁত এবং ঘন ঘন ফুসফুসে আক্রান্ত করে ও হাঁপানি রোগের প্রবণতা আছে। টিউবারকুলার বোভিনামের মধ্যে গ্ল্যান্ড ফোলা, মূত্রপ্রদাহ, বারবার মূত্রথলিতে প্রদাহ আমরা দেখতে পাবো। ব্যাসিলিনাম ফুসফুসের যক্ষায় প্রাথমিক অবস্থায় বেশি কার্যকারী, আর ওই ক্ষেত্রে টিউবারকুলার অবশ্যই কার্যকারী না, ব্যবহার করা যাবে না। টিউবারকুলার গ্ল্যান্ড, ঘাড়, ত্বক, শিশুদের নাড়ি ভুঁড়ি যক্ষা রোগে বেশি কার্যকারী। ফুসফুসের যক্ষা, শিশু, বয়স্ক, হার্টের সমস্যার ক্ষেত্রে ব্যাসিলিনাম ব্যবহার করা নিরাপদ। উক্ত লক্ষণে মানে ফুসফুসের যক্ষা, শিশুদের ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা, বয়স্ক মানুষের ফুসফুসের সমস্যার ক্ষেত্রে টিউবারকুলার বোভিনাম ব্যবহার করা বিপজ্জনক, ব্যবহার করা যাবে না। টিউবারকুলার বোভিনাম ব্যাসিলিনামের দাঁত, এক্সিমা, চর্মরোগ, চোখের পাতা, গালে বেশি আক্রান্ত করে। সারা শরীরে চর্মরোগ থাকে, এদের চর্মরোগ সাধারণত শুষ্ক এবং হচ্ছে গোল আকৃতির হয়ে থাকে। টিউবারকুলারের চর্মরোগগুলো সাধারণত ভেজা, রসযুক্ত এবং শরীরের ভাঁজ ভাঁজ বেশি আক্রান্ত করে। ব্যাসিলিনাম হঠাৎ আক্রমণ করে এবং ধীরে ধীরে চলে যায়, আর টিউবারকুলার বোভিনাম হঠাৎ আক্রমণ করে, হঠাৎ চলে যায়। রোগের যে লক্ষণগুলা, সেই লক্ষণগুলা হঠাৎ আক্রমণ করে, হঠাৎ চলে যায়। এর লক্ষণের মধ্যে আরেকটু বিষয়গুলো আমরা পাবো, সেগুলো হচ্ছে গোসলে বৃদ্ধি। এর সব ক্ষেত্রেই আমরা গোসলে বৃদ্ধির লক্ষণটা পেয়ে যাব। আচ্ছা, তারপরে এদের পিপাসা প্রচুর হবে, ঘামে প্রচুর। এরা হচ্ছে ভিনেগার, লবণ, দুধ, ডিম, সরিষা বাটা এগুলো বেশি পছন্দ করে। তারপরে উপশমের ক্ষেত্রে যদি আমরা বলি, গরম সেক দিলে আবরণ, নড়াচড়ায় বেশ উপশম অনুভব করে। আমি চেষ্টা করতেছি ফাস্ট, কিন্তু আসলে সব বিষয় তো ফাস্ট হয় না। অদ্ভুত এবং বিরল লক্ষণ, যে সমস্ত জিনিসে এদের রোগ লক্ষণ বৃদ্ধি, সেই জিনিসগুলো বেশি পছন্দ করে। ঠান্ডা বাতাসে রোগ বাড়ে, কিন্তু ঠান্ডা বাতাস বেশি পছন্দ করে। মেরুদণ্ডে হচ্ছে ভিতরে ঠান্ডা কাপড়, পানি দ্বারা কাপড় দিয়ে পেঁচানো, মেরুদণ্ড ভিজানো আছে এরকম অনুভূতি। ভিজা স্যাঁতসেঁতে আবহাওয়া এবং গরম বাতাসে মন বিষণ্ণ হয়। এদের চোখের পাতা মোটা, ঠোঁটগুলা মোটা, কারণ ছাড়াই শীত করে। ভ্রান্ত বিশ্বাস, পরিচিত জায়গায় অপরিচিত মনে করে, নিজেকে অপরিচিত মনে করে। এই গেল হচ্ছে আমার টিউবারকুলার বোভিনামের বিরল লক্ষণ। এরপরে আমরা ক্রিয়ানাশক মেডিসিনের কথা বলি, ক্যালকেরিয়া ক্রাপ, নাক্সভাউম, সিপিয়া, অনুপূরক ওষুধ। এরপরে যে ওষুধগুলো ভালো কাজ করে, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্প, কেলিকাপ, সরিনাম, সালফার, টিউবারকুলার বোভিনাম। উল্লেখ্য হচ্ছে ব্যাসিলিনাম দিয়ে যদি কাজ না হয়, লক্ষণ যদি ব্যাসিলিনামের থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাসিলিনামের পরে টিউবারকুলিনাম বোভিনাম ব্যবহার করব। শক্তি এবং মাত্রা সম্পর্কে দুই এক কথা যদি আমি সুযোগ পাই। শক্তি এবং মাত্রার ক্ষেত্রে আমরা যদি 50 ওষুধ ব্যবহার করি, সেই ক্ষেত্রে 10-এর উপরে ব্যবহার করব। কিন্তু শিশুদের ক্ষেত্রে যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা 1 থেকে ব্যবহার করতে পারি। 50 ওষুধ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা সপ্তাহে সর্বোচ্চ 1টা ডোজ দিতে পারবো। এবার আসি আমি শততমিক ওষুধের কথা। শততমিক ক্ষেত্রে 200 শক্তির নিচে ব্যবহার করা বিপজ্জনক। 200 শক্তির উপর থেকে সিএম শক্তি পর্যন্ত ব্যবহার করা যাবে।
পূর্ণ পূর্ণ ওষুধ ব্যবহার করা যাবে না, 1 মাসে সর্বোচ্চ একবার ওষুধ প্রয়োগ করা যেতে পারে। আমার সময় শেষ, 4 মিনিট সময় আছে। আমি আরো অনেক মানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল যা হচ্ছে আপনাদের কাছে দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। এর মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, 4 মিনিট সময় আছে, এই 4 মিনিটের মধ্যে যদি প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। একটু ফাস্ট করবেন, সময় নাই। আর আমি বলিনি আপনারা যে কথা বলবেন সে হাত ইয়ে করেন, কথা বলেন, সমস্যা নাই। আপনারা এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরে প্রশ্ন করবেন, কমেন্টে প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ যদি জানা থাকে আমার, আমি প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। আলোচনা কেমন হয়েছে, আপনারা ভবিষ্যতে কেমন আলোচনা চান সেক্ষেত্রে আমাদের জানাবেন, আমরা অনুপ্রাণিত হব এবং আমাদের ভবিষ্যতে আলোচনা করতে সহজ হবে। আমরা যে আলোচনাই করি, যে আলোচকই থাকি না কেন, আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে দয়া করে করতে পারেন। হ্যাঁ আব্দুল মোতালেব ভাই বলেন। ভাই বলেন ভাই। আজকে আপনি আলোচনা খুবই সুন্দর রাখছেন, এবং গত দিনের যে তানিয়া একটা বিষয় বলেছে সেই বিষয়টা আপনি অনেকটাই ফোকাস করেছেন। তারপর আমি বলে দিই যে আপনি অনেকটাই ডাক্তারের নাম উল্লেখ করে কথাটা বলার চেষ্টা করেছেন, তো এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আজকে যে আপনি আলোচনা করেছেন এটা আমার কাছে অনেক অনেক নতুনত্ব লাগছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় যে মুরগির মাংসে অনিচ্ছা বা বৃদ্ধি, এটা আমি কোথাও পাইনি। যদি আপনি পান তাহলে আমাকে একসময় জানায়েন। এটা একটা ইনশাআল্লাহ হচ্ছে ইয়েতে দেয়া থাকবে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। জি জি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে নিজের আঘাতে, মানে নিজের মাথাতে সে আঘাত করতে। জি জি জি। আঘাত, এটা যদি আপনি বলেন যে টিউবারকুলের দোষ আছে সেক্ষেত্রে নিজেকে ধ্বংসোত্তরমূলকের কারণে যদি দেয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি এটা পাইনি। স্পেসিফিক আমি আমি যেটা বলতেছি ছায়া কোনো লক্ষণ না, স্পেসিফিক যেটা বলতেছি ইনশাআল্লাহ সেভাবে দেখাবো। না, এটা আমার মনে আপনি যে আজকে কথা বলেছেন আমার কাছে অনেক অনেকটাই নতুন লাগছে। আমি এইগুলোর প্রমাণ চাচ্ছি না। না না অবশ্যই। হ্যাঁ হ্যাঁ যেগুলা হচ্ছে মানে তো যাই টাইম নাই, তো আপনি আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিন তাহলে আমি একটু আপনার কাছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবার অংশগ্রহণের জন্য। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।